সো ভাই লোক ফাইনালি আমি দেখে নিলাম স্পাইডার নোয়ার এই ওয়েব সিরিজটা। আর স্পাইডারম্যানের এতগুলো প্রজেক্টের ভিড়ে স্পাইডার নোয়ার কি সত্যি আলাদা কিছু দিতে পেরেছে, নাকি এটা শুধু নামের জোরে চলা আরও একটা সিরিজ? আজকের এই রিভিউতে তুমি জানবে সেই সত্যিটা। বাট প্রথমে যদি এই স্পাইডার নোয়ারের স্টোরিটা নিয়ে হালকাভাবে কথা বলি উইথাউট স্পয়লার। এই স্পাইডার নোয়া সিরিজটাকে দুভাবে রিলিজ করা হয়েছে, একটা হচ্ছে কালারে আর একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। অ্যান্ড আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর কালার দুটোই দেখেছি, যে কারণে আমার একটু সময় লেগে যায়। বাট আমি বেশি মজা পেয়েছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। কেন সেটা নিয়ে আগে কথা বলছি। তো এই স্পাইডার নোয়ারের স্টোরিটা সেট করা হয়েছে 1930s-এ, যেখানে আমাদের স্পাইডার ম্যান নয়, কিন্তু শুধুমাত্র তাকে স্পাইডার বলে ডাকা হয়। তো স্পাইডার নিজের লাইফ নিয়ে অলরেডি ফার্স্ট এড আছে, যে ক্যারেক্টারটা প্লে করেছেন নিকোলাস কেজ অ্যাজ বেন রাইলি। অ্যান্ড উনি এই সিরিজের ভেতর টোটালি ফার্স্ট্রেটেড ছিলেন, কারণ ওনার লাইফের প্রিয়জনকে উনি প্রথমেই হারিয়ে ফেলেন কিছু বছর আগে, যে কারণে ওনার লাইফের এখন জাস্ট একটাই মোটিভ, নো পাওয়ার্স নো রেসপন্সিবিলিটি। উনি নিজের স্পাইডারগিরি ছেড়ে একটা প্রাইভেট ইনভেস্টিগেটর হয়ে যান। অ্যান্ড তারপর উনি জাস্ট নিজের দিনটা চালিয়ে যাচ্ছেন, কারণ ওনার লাইফে কোনো মোটিভ নেই। অ্যান্ড উনি এটা ডিসাইডও করে নিয়েছেন যে উনি ওনার এই স্পাইডার পাওয়ার বা সুপার পাওয়ারকে আর কোনোদিনই ইউজ করবেন না, নাহলে ওনার উপর আবারও রেসপন্সিবিলিটি চলে আসবে। বাট ঠিক সেই টাইমেই নিউ ইয়র্কে সিলভার মেন নামের একজন গ্যাংস্টার উঠে আসে, যে এই স্পাইডারের অনুপস্থিতিতে পুরো নিউ ইয়র্কে নিজের হাতের মুঠোয় করে নিতে চায়, যে কারণে সে একটা সুপার ভিলেন্সদের টিম বানায় অ্যান্ড নিউ ইয়র্কের ওপর একটার পর একটা অ্যাটাক স্টার্ট করে দেয়। আর সেই অ্যাটাককে আটকাতেই, সেই সুপার ভিলেন্সদের আটকাতে বেন রাইলিকে আবারও নিজের সুপার পাওয়ার্স ইউজ করতে হয়, মানে স্পাইডারকে আবারও নিউ ইয়র্কে ফিরে আসতে হয়। অ্যান্ড এটাই হচ্ছে এই সিরিজের স্টোরি। আর এর থেকে বেশি জানতে গেলে, মানে স্পাইডার নোয়ারের ব্যাপারে বেশি জানতে গেলে, তোমাকে এই সিরিজটা ওয়াচ করতে হবে। আর এই স্পাইডার নোয়া সিরিজের ভেতর টোটাল 8টা এপিসোড আছে, 40 থেকে 50 মিনিটের ভেতর সেই সব এপিসোডের রান টাইম। আর এবার যদি এই সিরিজের ভালো দিক নিয়ে কথা বলি, তো যে জিনিসটা আমার সব থেকে বেস্ট লেগেছে এই সিরিজের ভেতর, সেটা হচ্ছে এই সিরিজটাকে দুভাবে রিলিজ করা হয়েছে। একটা হচ্ছে কালারে, একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। আর আমি ভিডিও শুরুতেই বলেছি যে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা দেখে বেশি মজা পেয়েছি। আর তার পিছনে সব থেকে বড় রিজনটা হচ্ছে এর লুক অ্যান্ড ফিল। আর আমি আমার রিভিউতে, সেটা মুভি রিভিউ হোক বা সিরিজ রিভিউ হোক, আমি লুক অ্যান্ড ফিল নিয়ে তেমনভাবে কথা বলি না, বাট এইটা নিয়ে কথা বলতে হচ্ছে, কারণ এই সিরিজের কাহিনীটা 1930s-এ বেসড। অ্যান্ড সেই টাইমে দাঁড়িয়ে সেই জিনিসটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে উপভোগ করার যে আনন্দ, যে মজা, যে এক্সাইটমেন্ট, সেইটা এই পুরো সিরিজটা দেখে আমি ফিল করতে পেরেছি। কারণ প্রথমেই বলবো যে 1930s-এ যেমন টাইপের শহর হতো নিউ ইয়র্ক, সেইটাকে পুরো ডিটেলডে গিয়ে দেখিয়েছে এই সিরিজের ভেতর। মানে তুমি উঁচু উঁচু বিল্ডিংস নিয়ে নাও, তখনকার টাইমের যে টেলিফোন ছিল সেইটা নিয়ে নাও, বা গাড়ি ছিল সেইটা নিয়ে নাও, রাস্তাঘাট, মানে ওভারঅল লুক অ্যান্ড ফিল এতটা সুন্দর ছিল যে তোমার মনে হবে চোখ বন্ধ করে যে হ্যাঁ ভাই, আমি নিউ ইয়র্কে পৌঁছে গেছি। তখন চলছে 1930। অ্যান্ড এই যে টাইম ট্রাভেল টাইপের একটা জিনিস করেছে না এই সিরিজের ভেতর, ওইটা ভাই মারাত্মক ছিল। তুমি যখন সিরিজটা দেখবে তখন তোমারও মনে হবে যে আমি 1930s-এর নিউ ইয়র্কে পৌঁছে গেছি, যেখানে চারিদিকে কোলাহল, লোকেদের কথাবার্তা। অ্যান্ড তখন যেহেতু ফোন ছিল না, তো তুমি ব্যাকগ্রাউন্ডে নোটিস করতে পারবে যে প্রতিটা লোকই ভাই একটা রিয়েল বন্ডিং তৈরি করছে, তারা সেখানে গল্প করছে, রাস্তা দিয়ে হাঁটাচলা করছে, আড্ডা মারছে। তখনকার বন্ডিং কতটা রিয়েল ছিল তুমি এই সিরিজটা দেখলেও বুঝতে পারবে, যে কারণে ওই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ফিলটা এই সিরিজটা দেয়, সেটা জাস্ট মাইন্ড ব্লোয়িং ছিল। আর তারপর যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে স্পাইডারম্যানের ওই আইকনিক লাফানোটাকে বলবো না, ঝুলে ঝুলে যাওয়া, একটা বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে ঝুলে ঝুলে যাওয়া, ওই যে আইকনিক সিনটা এই সিরিজের ভেতর, ওটা আবারও দেখিয়েছে। অ্যান্ড আমি আবারও মজা পেয়েছি। তারপর যে জিনিসটা বেস্ট ছিল এই সিরিজের ভেতর, সেটা হচ্ছে এই স্পাইডার নোয়া সিরিজটা বাকি সব স্পাইডারম্যান প্রজেক্টের থেকে এই কারণেই আলাদা, কারণ এই সিরিজের ভেতর আমরা একটা ডিফারেন্ট স্পাইডারম্যানকে এক্সপ্লোর করি। আমরা স্পাইডারম্যান বলতে কি বুঝি? একটা টিনের ছেলে যার ভেতর সবে সবে পাওয়ার্স এসছে, সে নিজের পাওয়ার্সগুলোকে এক্সপ্লোর করছে, নিজের এমজের জন্য পাগল, নিজের এমজের জন্য সব কিছু করতে রাজি আছে। বাট এই স্পাইডার নোয়া সিরিজের ভেতর আমরা একটু ওল্ড, একটু ম্যাচিওর, একটু মার্দ টাইপের স্পাইডারম্যানকে দেখতে পাই, যে কারণে স্পাইডার নোয়ারটা বাকি সব স্পাইডারম্যান প্রজেক্টের থেকে একেবারেই আলাদা, যে কারণে এই স্পাইডার নোয়ারটা একটু আলাদাভাবে আমাদের হিট করে। আর তার থেকেও বড় কথা, সে কিভাবে স্পাইডার হলো এইটা একেবারে ডেপথে গিয়ে এই সিরিজের ভেতর দেখিয়েছে, যেটা আরও একটা বড় প্লাস পয়েন্ট এই সিরিজের জন্য। তারপর কিছু ছোট ছোট জিনিস আছে যেটা আমার এই সিরিজের ভেতর ভালো লেগেছে। ফার্স্টেই বলবো এই সিরিজের ইন্ট্রো
খুবই সুন্দর বিউটিফুলভাবে এই সিরিজের ইন্ট্রোটা বানিয়েছে ওনারা। আর তার পাশাপাশি যখন স্পাইডার আছে সিরিজের ভেতর, স্পাইডারের আইকনিক ভিলেনগুলোও তো থাকবে। স্যান্ডম্যান আছে, ইলেকট্রো আছে, ওই যে নামটা ভুলে যাচ্ছি, যে কারেন্ট নিয়ে খেলাধুলো করে, সেও আছে এই সিরিজের ভেতর। তো তাদের সাথে স্পাইডারের ফেস অফ আবারও খুব সুন্দরভাবে এই সিরিজের ভেতর ফুটিয়ে তুলেছে। আর তার পাশাপাশি একটু রোম্যান্স আছে, ধোকা আছে, অ্যান্ড অ্যাকশন আছে, মানে ওভারঅল দেখতে গেলে সবই ঠিকঠাক ছিল এই সিরিজের ভেতর। আর সব থেকে বেস্ট যে জিনিসটা ছিল এই সিরিজের ভেতর, সেটা হচ্ছে এই সিরিজের ভেতর থাকা পারফরমেন্স। আমরা এক্স বার্কার এক পারফরমেন্স দেখতে পাই, সিলভারম্যানের পারফরমেন্স ভালো ছিল, ক্যাটের পারফরমেন্স ভালো ছিল, ফ্লিন্টের পারফরমেন্স ভালো ছিল, জেনেটের পারফরমেন্স ভালো ছিল, রবির পারফরমেন্স ভালো ছিল। বাট এই সবার ভেতরও যিনি আলাদাভাবে স্ট্যান্ড আউট করেন তিনি হচ্ছেন নিকোলাস কেজ। আমরা ওনাকে মূলত গোস্ট রাইডার মুভি থেকেই চিনি, অ্যান্ড আমি নিজেও গোস্ট রাইডার সিনেমাটা অনেকবার দেখেছি। অ্যান্ড উনি এই সিরিজের ভেতর যে ধরনের পারফরমেন্স ডেলিভার করে, ভাই দ্য অ্যাক্টর নিকোলাস কেজকে আমরা এই সিরিজের ভেতর ট্রুলিভাবে এক্সপ্লোর করেছি। কারণ উনি একাই নিজের কাঁধে পুরো এই সিরিজটা তুলে নেন। তুমি ওনার পারফরমেন্সটার জন্যই কিন্তু এই পুরো টোটাল 8টা এপিসোড যেটা এই সিরিজের ভেতর আছে সেটা তুমি এক নিমেষে শেষ করে দেবে। এতটা সুন্দর পারফরমেন্স দেন, সেটা তুমি কমেডি বলো, সেটা তুমি সিরিয়াস সিচুয়েশন বলো। আমার ফেভারিট ছিল ল্যাবরেটরির ভেতরের সিনটা, যেখানে ওনার ভেতর ওই স্পাইডারের সেন্সগুলো জেগে যাবে, অ্যান্ড উনি যে ধরনের পারফরমেন্স সেই টাইমে ডেলিভার করে টোটালি আউটস্ট্যান্ডিং ছিল। আর নিকোলাস কেজকে আমার সাইড দিয়ে কিছুটা অক্ষয় কুমারের মতো লাগে। এই সিরিজে যতবারই আমি ওনাকে সাইড দিয়ে দেখেছি আমার মনে হচ্ছিল অক্ষয় কুমার। এটা তুমি কি নোটিস করো? তুমি অফকোর্স কমেন্টে জানাতে পারো। আর ওনার হিন্দি ডাব দিয়েছেন মার্ভেলে, যিনি থ্যানোসের হিন্দি ডাব দিয়েছিলেন ওই ভদ্রলোক। আর সেটা খুব পারফেক্টভাবে শ্যুটও করেছেন নিকোলাস কেজের সাথে, কারণ একটা ওল্ড ম্যাচিওর টাইপের ভয়েস লাগতো ওনার জন্য, অ্যান্ড ওই ভদ্রলোকের ভয়েস টোটালি পারফেক্ট ছিল নিকোলাস কেজের জন্য। অ্যান্ড আমরা আরও দেখতে চাই ওনাকে অ্যাজ এ স্পাইডারম্যান। নিয়ে আসো ভাই সিজন 2, সিজন 3। সো এই সিরিজের হিন্দি ডাবিংও পুরো মাখন লেভেলের ছিল, যে কারণে এই সিরিজের মজাটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো এগুলোতে গেল এই সিরিজের ভালো দিকের কথা। বাট এবার যদি নেগেটিভ পয়েন্টস নিয়ে কথা বলি, তো আমি প্রথমেই বলবো যে জিনিসটা আমাকে এই সিরিজের সব থেকে বেশি ডিসঅ্যাপয়েন্ট করেছে সেটা হচ্ছে এই সিরিজের ক্লাইম্যাক্স বা এই সিরিজের এন্ডিং। পুরো সিরিজটা 1 নম্বর এপিসোড থেকে 7 নম্বর এপিসোড টোটালি ফাড়ু ছিল। আর আমি ভেবেছিলাম 8 নম্বর এপিসোডটা একটা বঙ্কার্স এপিসোড বার হবে, বাট ওইখানেই এই সিরিজটা আবারও আমাকে ধোকা দিয়ে দিয়েছে। কারণ এই সিরিজের এন্ডিংটা টোটালি একতরফা ছিল। ওকে, ক্লাইম্যাক্সে গিয়ে আমি ভেবেছিলাম একটা তাগড়া ফাইট আমরা দেখতে পাবো, বাট তেমন কিছুই দেখতে পাই না। টোটালি একতরফা ফাইট ছিল সেইটা। অ্যান্ড সিলভার মেন নামের যে এত বড় একটা গ্যাংস্টারকে ওনারা বিল্ড আপ দিল, ওনার ভকালটা ফিল করালো, দেখালো উনি কতটা ডেঞ্জারাস, বাট শেষে গিয়ে ভাই ফুসকি বোম বার হয়ে গেল একবারই শেষ। তো ওই জিনিসটা যদি আরেকটু বেটার করতে পারতো, আরেকটু থ্রিল তার ভেতরে অ্যাড করতে পারতো, যে হ্যাঁ ভাই স্পাইডারম্যানকে শেষ অবধি নিজের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে জিততে হলো, তাহলে আরও মজা আসতো এই সিরিজের ক্লাইম্যাক্সে। বাট ওই জিনিসটা করেনি। আর তারপর যে জিনিসটা খারাপ লেগেছে সিরিজের ভেতর সেটা হচ্ছে প্রতিটা জায়গায় এই সিরিজটা কমেডি করার চেষ্টা করেছে। হ্যাঁ, কমেডিটা ভালো ছিল এই সিরিজের ভেতর, বিকজ হিন্দি ডাবিং খুব ভালো লেগেছে আমার। বাট সব সিরিয়াস সিচুয়েশনে যদি কমেডি ঢুকিয়ে দেয় তো সেই সিরিয়াসনেসের ভ্যালুটা আর ফিল হয় না, যে কারণে প্রতিটা জায়গায় কমেডি আমার ঠিক জমেনি। বাকি ওভারঅল এই সব জিনিসগুলোকে যদি আমি ইগনোর করে দিই তাহলে সিরিজটা একেবারে একটা খতরনাক সিরিজ। অ্যান্ড তোমার যদি একটা ডিফারেন্ট স্পাইডারম্যানকে এক্সপ্লোর করার ইচ্ছে থাকে তাহলে এই স্পাইডার নোয়া সিরিজটা ডেফিনেটলি ওয়াচ করে দেখতে পারো। অ্যান্ড তুমি যদি অলরেডি দেখে থাকো তুমি অফকোর্স কমেন্টে জানাতে পারো তোমার কেমন লাগলো এই স্পাইডার নোয়া সিরিজটা, কারণ আমি একটু লেট হয়ে গেছি। এর দুটো ভার্সন, কালার অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমি দুটোই দেখেছি, তো যে কারণে আমার একটু সময় লাগে এই সিরিজটা শেষ করতে। বাট ফাইনালি আমি এই সিরিজটাকে দেবো 5-এর ভেতর 4টে স্টার। বাকি আমি প্রাইমের আরও একটা পপুলার সিরিজ দি বয়েজ নিয়েও কথা বলেছি। সো তুমি যাও গেমার সেই ভিডিওটাকে চেক আউট করতে পারো তোমার সাথে সেই ভিডিওতে। সো বাই।